প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনের সাথে আছি আমি মুকসিমুল আহসান। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে আলোচনার জন্য। আমরা পরিচিত হব প্রথমেই তাদের সঙ্গে এবং তারপর আলোচনায় যাব। আমার ঠিক বামে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, একই সঙ্গে তিনি রাজনৈতিক বিশ্লেষক। এবং তার ঠিক পরে রয়েছেন ফয়সাল আলিম, যিনি সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ ভাই আপনাকে দিয়ে একটু আলোচনা শুরু করি। সেটি হচ্ছে, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি এটি ধারাবাহিকভাবে না হলেও মাঝে মাঝে থেমে থেমে হচ্ছে। কখনো সবশেষ আমরা দেখলাম চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গ্রামবাসী, বিজিবি, ওদিকে বিএসএফ, আবার তাদের গ্রামবাসীরাও আছে। বিভিন্ন জায়গায় এটি হচ্ছে এবং এর আগেও আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এটির সমাধান কোথায়, এটি কি শেষ হয়ে গেল নাকি, যদিও পতাকা বৈঠকের পর আপাতত থেমেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এটি কেন হচ্ছে এবং এটি আসলে সমাধানের কোনো লক্ষণ স্থায়ীভাবে দেখছি কিনা আপাতত। ধন্যবাদ। আমি আপাতত খুব ভালো সমাধান দেখিনি। এটা একটা সমাধান হচ্ছে শেখ হাসিনা এসে আবার প্রাইম মিনিস্টার হওয়া, এছাড়া এটা সহজ সমাধান নেই। কেন আমি আসছি সেই জায়গায়? এটা কি সম্ভব? না, একেবারেই সম্ভব না। সেই কারণে এটা সমস্যাটা থাকবে লম্বা সময়। আমি সেটাই বলতে চেয়েছি প্রকারান্তরে। এতদিন কেন হয়নি, এখন কেন হচ্ছে? তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো। গতকাল চাঁপাইনবাবগঞ্জে একটা নতুন ফেনোমেনা তৈরি হয়েছে এবং এটা অ্যালার্মিং। সেটা হচ্ছে দুই দেশের জনগণ সংঘাতে জড়িয়েছে। মানে আমরা সীমান্ত তৈরি করি, দেশ তৈরি হয়, কিন্তু সীমান্তের আশপাশের মানুষরা তো আসলে প্রজন্মের পর প্রজন্ম শত শত বছর থেকে জীবনযাপন করে। তাদের এক ধরনের যোগাযোগ, তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে। এখন এবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে এবং আমাদের দিক থেকে আমি অন্তত মনে করি আমাদের বিজিবির উচিত যে বিজিবি যখন যে কোনো ক্ষেত্রে অ্যাকশনে যাবে, যদি প্রয়োজন হয়। আমাদের মনে আছে চাঁপাইনবাবগঞ্জেই কয়েকদিন আগে, এই গতকাল যেখানে আছে তার কয়েকশো গজ দূরেই মুখোমুখি অবস্থানে বিজিবি বিএসএফ ছিল এবং বিজিবিকে এটা নিশ্চিত করতে হবে যে একটা প্রশিক্ষিত বাহিনী, তারাই ভারতীয় যে কোনো থ্রেট মোকাবেলা করবে। কিন্তু সেদিনও অনেক জনগণ ওখানে গিয়ে হাজির হয়েছিল। এটা রিস্কি। এবার ভারতের দিক থেকে আসো, সো একটা জায়গায় যদি এটা ঘটে, এই উত্তেজনা কিন্তু দেশের বিভিন্ন সীমান্তে ছড়িয়ে যেতে পারে এবং এই ছড়িয়ে পড়াটা ইটসেলফ প্রবলেমেটিক। গতকাল সীমান্তে ভারত আন্তর্জাতিক আইন ভেঙে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এটা আইন ভেঙেছে তারা, কিন্তু তারা আরও বেশি কিছু করতে পারে। এখন ঘটনাটা হচ্ছে, আমি কেন বলেছি সমাধান আছে কি না, কারণ তাহলে আমাদের কারণটা বুঝতে হবে। আমরা জানি একই রকম একটা সংকট চলছে দহগ্রাম, আমাদের যে ছিটমহল আছে সেটাই। সেখানে যখন এই কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, শুধু সেটা না, যে 3 বিঘা করিডোর দিয়ে আসা যাওয়া হয়। আমি একটা দীর্ঘ রিপোর্ট পড়লাম একটা বিদেশি পোর্টালের বাংলা ভার্সনে। সেখানে বলছে যে ইদানিং এই 3 বিঘা দিয়ে ট্রাক বাসও ঢুকতে দেওয়া হচ্ছে। মানে এখানে প্রায় 20,000 মানুষ, এটা কিন্তু অনেক বড় ছিটমহল। সেখানে ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি পণ্য তাহলে কিভাবে আনবেন, মানে চেক টেক করা ছাড়া। সরি, ওখানের একজন বাসিন্দার উক্তি আমি একটু গ্রসলি কোট করি। উনি বলেছেন সরকার পালায়া যাওয়ার, উনি ঠিক এটাই ব্যবহার করেছেন, পর থেকেই এই সংকটগুলো বেড়েছে। এগুলো এই কাঁটাতারে বেড়া দেয়া এবং এই পরিপূর্ণ চলাচলেও সংকট তৈরি করা হচ্ছে। তার মানে আমরা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে এই বর্ডারের ক্রাইসিসগুলোকে আমরা অ্যালাইন করতে পারি, একত্র করতে পারি। তাহলে কি দাঁড়ালো হচ্ছে, এটা ভারত যেহেতু আমাদের এই সরকারকে মেনে নেয়নি, তারা এখনও খুব স্পষ্ট কোনো রাগঢাকও তারা করছে না। সর্বশেষ আমরা যদি মনে করি চিন্ময় ইস্যুতে, আপনার মনে আছে নিশ্চয়ই, তখন তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা অত্যন্ত, মানে একটা সভরেন দেশের ক্ষেত্রে এরকম স্টেটমেন্ট দেওয়া হতো এটা মিথ্যায় পরিপূর্ণ। মিথ্যাটা আমি আবারও একটু ধরিয়ে দিই। তখন বলেছি তাকে ইসকনের সদস্য বলা হয়েছিল, অথচ চিন্ময় কিন্তু ইসকন থেকে বহিষ্কৃত ছিল এবং ইসকন তাকে বহিষ্কার করেছিল শিশু নির্যাতনের, মানে তার কৃতকর্মের জন্য। তো সেটাকেও মানে তারা ডিসইনফরমেশন সরকার ছড়িয়েছে। আমি মিডিয়ার কথা বাদই দিলাম। সুতরাং এই সীমান্তে যে সংকট চলছে, এই সংকটের সাথে অনিবার্যভাবেই ভারতের সরকারের এই ধরনের অ্যাটিটিউড আছে এবং এটা এখন একটু কমবে, বাড়বে, আবার কখনো হবে, কমবে, আবার হবে। এইটা প্রবণতা কম বেশি চলবে এবং আমাদের সরকারকে, এই সরকার বা পরবর্তী সরকার, যে কোনো সরকারকে ভারত একটা বৈধ সরকার হিসাবে যতদিন মেনে নেবে না, এই ঝামেলা তারা করবে। এবং আমি মনে করি, আপনাকে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে শেখ হাসিনা হলে হয়তো সমাধান হতো, ভারতকেও একটা সময় আসলে মেনে নিতে হবে শেখ হাসিনার মতো কেউ আর আসবে না। আচ্ছা জাহিদ ভাই, এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই। সেটি হচ্ছে, এই সীমান্তে এই সমস্যাগুলো হওয়ার পরে আমরা যে জিনিসটি জানলাম, যেটি হয়তো আগেও জানতো অনেকে, কিন্তু সবাই হয়তো জানতো না, সেটি হচ্ছে কোথাও কোথাও সীমান্তে
অসম চুক্তি হয়েছে, শুধু সীমান্তে না, এটি সহ মানে ভারতের সঙ্গে অসম যদি চুক্তি, সেই অসম চুক্তিগুলো থেকে সরকার বেরিয়ে আসার কথাও ভাবছে, কিন্তু সীমান্তের এই সংকটের বা এই অস্থিরতার সাথে এই অসম চুক্তিগুলোর কোনো মানে কানেকশন আছে কিনা? একটা আছে অন্তত, যেমন ধরুন এই যে কাঁটাতারের বেড়া নিয়েই প্রায় সব জায়গায় সমস্যা হচ্ছে। এর মধ্যে নিয়মটা হচ্ছে শূন্য রেখা, দু দেশের একেবারে মেইন বর্ডার যেখানে, তার থেকে দুই পাশেই 150 মিটার জায়গা ফাঁকা রেখে স্থাপনা নির্মাণ, যেটা নোম্যান্স ল্যান্ড বলা হয়। নোম্যান্স ল্যান্ড। সো ভারত, দহগ্রামের কথা আমি স্পেসিফিকলি পড়েছি, যেখানে 2010 সালে শেখ হাসিনা একটা চুক্তি করে দহগ্রামের ক্ষেত্রে এটা জিরো যে পয়েন্ট আছে সেখানেই কাঁটাতারের বেড়া ভারত করতে পারবে এই পারমিশন দিয়েছে। সো এটা অত্যন্ত অসম চুক্তি, কিন্তু করেছেন, কারণ ভারত তখন যা যা চেয়েছে, এই অসম চুক্তিতে এই ক্ষেত্রে না, প্রতি ক্ষেত্রে তাই, সেটাও এখন এখানে এসে হাজির হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি। এখন বিপদ যেটা হচ্ছে সেটা হলো, যেটা যদি চুক্তি হয়ে থাকে, আমরা সবগুলোকে তো গ্রোসলি চুক্তি বলে ফেলি, যদি চুক্তি হয়ে থাকে, চুক্তি ছিল, MOU থাকে। হ্যাঁ এমওইউ হয়তো আমি বেরিয়ে আসতে পারি, কিন্তু অ্যাগ্রিমেন্ট যেটা, সেটা লিগ্যাল ইমপ্লিকেশন আছে, এটা থেকে বেরিয়ে আসা আসলে এত সহজ না। সুতরাং আমি জানি না যে এগুলো নিয়ে সরকার কি করবে, কিন্তু আমার মনে হয় নতুন করে এগুলো রিভিজিট করা দরকার। আচ্ছা, আমি একটু ফয়সাল ভাই আপনার কাছে জানতে চাই, আপনি নিজে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা, পাশাপাশি আপনি নিজেও একজন সীমান্তবর্তী এলাকার মানুষ, তো সীমান্তের এই প্রবলেমগুলো আপনারাই সবচেয়ে ভালো কাছ থেকে জানেন। সীমান্তে এরকম প্রবলেমগুলো সরকার পতনের সঙ্গে সঙ্গে এই প্রবলেমটা আরও বেড়ে গেল, ভারত দেশ থেকে শুরু করে সীমান্তে এরকম অস্থিরতা, কখনো ওপাশ থেকে উত্তেজনা, কখনো গুলি ছোড়া ইত্যাদি বিভিন্ন কারণ। আসলে মূলের কারণটা কি, আসলে কেন এটি রাতারাতি, সবসময় সীমান্তে একটি অস্থিরতা বা দুদেশে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে থাকে, কিন্তু এখন এটি অস্বাভাবিক রকমের বেশি মনে হচ্ছে, কেন আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি বিগত সরকার আমাদের কমপ্লিটলি প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিচালিত ছিল। বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের সামরিক ব্যবস্থাপনা বলেন, সবই হলো ভারত দ্বারা পরিচালিত। এমনকি কোথাও পৃথিবীতে ঘটেছে যে একটি দেশের ফরেন সেক্রেটারি বাংলাদেশে এসে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে কন্ট্রোল করার সাহস পায়, এটা শুধুমাত্র বাংলাদেশেই হয়েছিল। তো জাহিদ ভাই যেটা বলেছেন ওটাকে আমি প্রকাশ্যে একদম প্রেস কনফারেন্সে, ব্রিফিংয়ে, তো আমি এটাকে অ্যাড করছি আরেকটু, যে এটা শুধুমাত্র সম্পন্ন হয়েছিল শেখ হাসিনার জন্য। উনি ওনার যে টিকে থাকার মূল অস্ত্র ছিল ভারতের পক্ষ সমর্থন করা, ওনার কাছে আর কোনো অস্ত্র ছিল না। বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছিল। গত 15 বছর যে অত্যাচার, যে অবিচার, যে নিপীড়ন চালানো হয়েছে, এটার মূল সহযোগিতাকারী ছিল সাবেক সরকারের ভারত। তো ভারতের এটা করার পিছনে আমি মনে করি এই মুহূর্তে তাদের মনে অনেক কষ্টটা হলো যে তাদের সরকার, তাদের পাপেট গভর্নমেন্ট আর বাংলাদেশে নেই, এবং এই পাপেট গভর্নমেন্ট চলে যাওয়াতে স্বাভাবিকভাবে একটা সেটব্যাক তাদের ফরেন পলিসিতে এসছে। একই সাথে আমি মনে করি এই ব্যবস্থার উত্তরণের সুন্দর পথ আছে। আমি মনে করি যত শীঘ্রই সম্ভব বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে পারে ভারতের পক্ষে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা, আজকে আপনি কলকাতার প্রায় 3টা টিভি চ্যানেল 24 ঘন্টা মনে হচ্ছে যেন একটাই কাজ তাদের বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রচার করা, এবং তারা বাংলাদেশ থেকে কারো ইন্টারভিউ নিলে তাকে আর কথা বলতে দেয় না। তো এই জিনিসটাকে রিজলভ করার একটাই পথ আমি মনে করি, অবিলম্বে বাংলাদেশে নির্বাচন হওয়া দরকার, এবং ইলেক্টেড গভর্নমেন্ট আসলে ইন্ডিয়ার পক্ষে এই ধরনের, যেটা আপনি মেনশন করলেন চাঁপাইনবাবগঞ্জের ঘটনা, এই ঘটনাগুলো হওয়া সম্ভব না। কারণ যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, ইলেক্টেড গভর্নমেন্টের পক্ষে অনেক কিছু স্টেপ নেওয়া সম্ভব হয়ে থাকে। এটা পলিটিক্যালি বলেন, আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে বলেন, এগুলো হ্যান্ডেল করা সম্ভব হয়। তাই আমি মনে করি উত্তরণের সবচেয়ে বড় অস্ত্র হলো এই মুহূর্তে যে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। ফয়সাল ভাই, আপনার এই প্রশ্ন ধরে একটু আর একটা প্রশ্ন একটু জানতে চাই, সেটি হচ্ছে, আপনি বললেন যে নির্বাচিত সরকার হচ্ছে এটি সমাধানের পথ। আওয়ামী লীগও নির্বাচিত ছিল, হয়তো সেই প্রথমবার অনেকে বলেন যে সেটি ফ্রি ফেয়ার হয়েছে, পরের নির্বাচনগুলো সাংবিধানিক ধারাবাহিকতা হয়েছে, কিন্তু আসলে ভোট হয়নি, কিন্তু তারাও সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার। এখন বিএনপি যদি নির্বাচিত হয়ে আসে, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলও যদি নির্বাচিত হয়ে আসে,
তাহলে মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে তারা কি এমন কিছু করবে যে সীমান্তে ভারতের আর কিছু সে থাকবে না, ভারতকে কি আরো কিছু আমরা দিয়ে দেব? কেন মানে নির্বাচিত সরকারই কেন পারবে, এই সরকার কেন পারবে না? এখানে ধরুন কিছু ব্যবস্থা আছে ইলেকটেড গভর্নমেন্টের পক্ষে। পূর্ববর্তী যে সরকার ছিল তারা নামে ইলেকটেড, তারা নিশিরাতের সরকার, একতরফা নির্বাচনের সরকার। প্রকৃতপক্ষে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসেনি এবং সেইটার বিপরীতে আমরা বলছি যে জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসলে তখন গোটা বাংলাদেশকে সেই ইলেকটেড গভর্নমেন্ট ওন করতে পারে এবং তাদের পক্ষে অনেক কিছু স্টেপ নেওয়া সম্ভব যেটা তাবেদার কোনো সরকার, পাপেট কোনো সরকার। এটা কি তাবেদার সরকার? ইয়েস, আমি বলবো আওয়ামী লীগ সরকার তাবেদার সরকার। না, এখন যে সরকার, এখন কি সরকারের জন্য যে প্রবলেমটা হচ্ছে please. তারা একটা ইন্টারিম পিরিয়ডের জন্য আসছে। এনাদের পক্ষে শুধুমাত্র দায়িত্বটা হলো একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। স্বাধীনতা সার্বভৌমত্ব দেখা তাদের দায়িত্ব অবশ্যই দরকার, অবশ্যই দরকার, কিন্তু সব জিনিস এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অ্যাড্রেস করা সম্ভব না, কারণ আপনাকে ইলেকটেড গভর্নমেন্ট আপনাকে ফেরত যেতেই হবে। যদি যেতে হয় তাহলে আপনাকে ইমিডিয়েটলি যাইতে হবে। এখন সেইটা যেতে গেলে যে সময়টা আপনার দরকার এই সব জিনিসগুলোকে স্ট্রংলি অ্যাড্রেস করা, অবশ্যই আমি আপনার কথার সাথে একমত, অ্যাড্রেস করতেই হবে। এই সরকারকেও প্রতিবাদ করতে হবে এবং আমি এই সরকার অলরেডি প্রতিবাদ করছেন, এমন না যে করছেন না, কিন্তু আমি বলছি কোনো পার্মানেন্ট সলিউশনের জন্য ইলেকটেড গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। আচ্ছা, তার মানে আমি আপনার কথা এবার বুঝতে পেরেছি যে সেটি হচ্ছে যে এখন যেটি করছে সেটি হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার আপাতত সামাল দিতে পারবে কিন্তু স্থায়ীভাবে সেটি সামাল দিতে পারবে না। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, সীমান্তবর্তী একজন মানুষ হিসেবে আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে সীমান্তে এই যে গুলি হয়, আমরা এগুলোর বিচার পাই নাই, অনেক সময়ই পাইনি, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে এক্ষেত্রে আমাদের নাগরিকদেরও অনেক সময় সমস্যা থাকে। কিন্তু আপনি আজকে যেটি বললেন যেটিও বাস্তবতা যে তাদের মনে অনেক কষ্ট, সে কারণে তারা শেখ হাসিনা চলে যাওয়া মানে ক্ষমতাচ্যুত হওয়া কিংবা সরকার যে সরকারের সাথে তারা অঙ্গাঙ্গিভাবে 15 বছর কাজ করেছে তারা এখন না থাকার কারণে তাদের মনোকষ্ট আছে। তারা মনে করছে এই দেশে তাদের যে মানে যে একটা অবস্থান ছিল সেটা অনেকটা দুর্বল হয়ে গেছে। কিন্তু এর বাইরেও মানে মানে সীমান্ত এলাকায় আসলে কেন এই আমরা গুলি খাই বারবার? আমরা গুলি করি না, খালি খাই কেন? এখানে দেখেন, ভারত সবসময় একটা বড় ভাই মূলক অ্যাটিটিউড দেখিয়ে গেছে, যে বড় ভাই সব কাজে ইন্টারফেয়ার করবে ছোট ভাইয়ের কাজে। এই অ্যাটিটিউড কিন্তু ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সবসময় ছিল। বাংলাদেশও তার বিপরীতে না। এখন দেখেন, আমার এলাকা জয়পুরহাট, জি, আমার এলাকায় আপনি দেখে থাকবেন, আপনি জানবেন যে একটা বাড়ির ভিতরে একটা অংশ রয়েছে বাংলাদেশের অংশ, আর একটা ভারতের অংশ। যুগ যুগ ধরে মানুষ কিন্তু খুব ভালো মতো বাস করছে। এই যে প্রবলেমগুলো এখন দেখছেন, এই প্রবলেমগুলো কিন্তু কখনো হয়নি। তা আমি মনে করি এই যে প্রবলেমগুলো এখন হচ্ছে সেটা কিন্তু উস্কে দেওয়ার একটা শামিল। কারণ জাহিদ ভাই একটু আগেও বলেছে যে তারা যেগুলো এই সাউন্ড গ্রেনেড ব্লাস্ট করেছে বা এই ধরনের ককটেল মেরেছে, এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখিনি, আমরা এটা শুনিও নি। এমনকি আমার এলাকা জয়পুরহাট জেলাতে চারিদিকে বর্ডার আমার, আপনি ওখানে মানুষজন খুব সুষ্ঠুভাবে বাস করে। আমাদের সাথে ভারতের জনগণের কিন্তু কোনো ধরনের প্রবলেম কোথাও হয়নি, এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। এখন ঘটছে ওই একই কারণ যে তাদের মনে খুব কষ্ট। আচ্ছা, কষ্টের বহিঃপ্রকাশই এই ধরনের উস্কে দেওয়াগুলো শুরু হয়েছে বলে আমি মনে করি। আচ্ছা জাহিদ ভাই, এই প্রসঙ্গটাই একটু আপনি এঙ্গেজ করবেন, তারপরে আমরা এই প্রসঙ্গটা থেকে অন্য প্রসঙ্গে একটু যাব। সেটি হচ্ছে যে আসলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আর পলিটিক্যাল গভর্নমেন্ট বা ইলেকটেড গভর্নমেন্ট থাকার ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় বড় ধরনের প্রবলেম হয় কিনা। কারণ আমরা পৃথিবীর অনেক দেশে ইনক্লুডিং বাংলাদেশ দেখেছি যে অনেক সময় সামরিক শাসনের সময় আরও বেশি কঠোর হতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে অনেককেই দেখেছি, আমি মেনশন করতে চাই না। আমি একটু আপনার কাছে জানতে চাই যে ফয়সাল ভাই যেটি বলছেন নিঃসন্দেহে গুরুত্ব পার্মানেন্ট একটা সলিউশনের জন্য দরকার, কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টের সামনে আসলে চ্যালেঞ্জটা কি এটা সমাধান করার ক্ষেত্রে? আমার কাছে চ্যালেঞ্জ যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের সময় কম। এবং একটা কথা আমি আপনার সাথে একমত যে কখনো কখনো কিছু ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম তো নিয়ম না।
একটা নির্বাচিত সরকারের দুটো জায়গা থাকে, শক্তির জায়গা, জেনুইনলি নির্বাচন, একটা ম্যান্ডেট, মানে শেখ হাসিনা নির্বাচনের কথা বলছি না, জেনুইন নির্বাচন মানুষের ম্যান্ডেট। আপনি মানুষের ভোটে যখন আসেন আপনার কনফিডেন্স উইল বি ডিফারেন্ট। আপনি তখন সবার সাথে, দেশের বাইরে সরিয়ে রাখে ভেতরেও, আপনি যখন প্রশাসন, পুলিশ, ব্যবসায়ীদের সাথে ডিল করতে যাবেন, ও কিন্তু আপনাকে দেখে তার সামনে বসবে যে আপনি ম্যান্ডেট প্রাপ্ত মানুষ, আপনার সাথে ডিল কীভাবে করতে হবে তিনি বুঝবেন। আমরা গত বছর বা তার আগেও আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে টকশো করতাম, তাদের কাছে অফ রেকর্ড প্রচুর শুনেছি যে তাদেরকে পুলিশ বা আমলারা, ডিসিরা, একটা এমপির অবস্থান ডিসির চেয়ে কত উঁচুতে, কিন্তু তারা পাত্তা দেয় না, সরাসরি বলেছে, কারণ তারা নির্বাচিত ছিলেন না। সো নির্বাচিত সরকার বেটার ডিল করতে পারবে এবং আপনি স্বার্থের পক্ষে ডিল করবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেখ হাসিনা ডিল করতো ভারত, চায়না, রাশিয়া সবার সাথে তার ব্যক্তিগত স্বার্থ, তিনি ক্ষমতায় থাকবেন, তার বিনিময়ে তুমি যা যা চাও আমি তোমাকে দিয়ে দেবো। সো এটা হলো একটা দিক। নাম্বার 2 হচ্ছে একটা নির্বাচিত সরকার লম্বা সময়ের জন্য থাকে, 5 বছর এখনকার নিয়ম হিসেবে। আমরা খেয়াল করব কিছুদিন আগে খুবই আনইউজুয়াল, ভারতের একজন সেনাপ্রধান আরেকটা দেশের এক ধরনের রাজনৈতিক পলিসিতে কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচিত সরকার আসলেই সম্পর্ক স্বাভাবিক। আমি এই প্রশ্নটা পরে আসলাম, আপনি বলে ফেলেন এখনই। খেয়াল করি আমরা, সেটা হলো এটা খুব অস্বাভাবিক না। আমি এই বক্তব্য সরিয়ে রাখি, আমি একটু অর্থনীতিতে আসি, তাহলে জিনিসটা মিল। প্লিজ খেয়াল করবেন আমাদের অর্থনীতি খুবই শ্রিঙ্ক করছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের অর্থনীতি যথেষ্ট ভাইব্রেন্টলি কাজ করছে না, অর্থনৈতিক গ্রোথ ভালো হচ্ছে না, আমাদের জিডিপি গ্রোথের পার্সেন্টেজ অনেক কমে যাচ্ছে। কেন কমছে? একটা বড় একটা কারণ আমি মনে করি আমাদের ব্যবসায়ীরা, এই সরকার যেহেতু খুব স্বল্প মেয়াদী এবং মোটামুটি ওনাদের কিন্তু টাইম বলেও দিয়েছেন সর্বোচ্চ 1.5 বছর, এবং এটা 1 বছরও হতে পারে। প্রধান উপদেষ্টা বলেছেন যদি দলগুলো খুব বেশি সংস্কারে রাজি না হয়, উনি তো চাপিয়ে দেবেন না কিছু, তাহলে এই বছরের মধ্যে ইলেকশন হয়ে যাবে। সো 1 বছর পর যে সরকারটা আসবে সেই সরকারটা কেমন হবে তার সাথে আমি রাদার বেটার ডিল করব। আমার হাতে টাকা আছে, আমি একটা কিছু কিনতে চাই, আচ্ছা দেশের ইলেকশনটা হোক, তার আগে কি ইলেকশন যদি না হয়, আচ্ছা এখানে কি কোনো ইন্টারভেনশন হবে, আটকায় রাখছে না, কনজাম্পশনও আটকে রেখেছে। মোটরসাইকেল বিক্রি 5 বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে, এই গতকালকের নিউজ। কেন? মানে যিনি মোটরসাইকেল কিনবেন তারও অর্থনৈতিক অবস্থার সমস্যা, আর যার টাকা আছে তিনিও আসলে টাকাটা আনসার্টেন অবস্থায় ধরে রাখেন, বায়াররাও কম কেনেন। ঠিক একইভাবে ভারতও তার জায়গা থেকে, বা আদার কান্ট্রিজ, যে আমার নতুন যে দেশটা সরকারটা আসবে তার সাথে আমি রাদার আমার সব সেটেলমেন্ট করব, আমার প্রত্যেক কিছু আমার চাওয়ার আছে। এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে একটা ডে টু ডে লাইফের কাজগুলো যাতে চালিয়ে যায় সেটা। আর এই সরকার আসলে মিলিটারি সরকারের তুলনায় একটা জায়গায় একটু দুর্বল আছে আমি মনে করি। এটা যেহেতু 1-11 সরকার না, 1-11 আসলে একটা মিলিটারি সরকার ছিল, সামনে একটা সিভিলিয়ান ফেস ছিল, এটা তা না, এখানে মিলিটারি সাপোর্টিং রোলে আছে কিন্তু মিলিটারি মেইন ফোর্স না। এখন সরকার যাদেরকে নিয়ে কাজ করছেন, এক তো তার সরাসরি মানে তার সমর্থক মানুষ নেই, সরকারের সমর্থন দিচ্ছে কিন্তু তার পার্টির মেম্বার এবং কর্মী নেই। আবার এদিকে প্রশাসন, পুলিশও তাকে খুব বেশি সাহায্য করছে না। সো এই সরকারটাকে কিন্তু আমি দুর্বল দেখছি। যখন কোনো সরকারকে কেউ বিদেশি শক্তিও দুর্বল দেখে, সে কিন্তু আপনার সাথে খুব বেশি আর ডিল করতে চাইবে না। কারণ এখানে চিফ হচ্ছে যিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, আপনার শান্তিতে মানে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বব্যাপী তো তার একটা আলাদা গ্রহণযোগ্যতার জায়গা আছে। মানে আপনি যেটা বললেন যে একটু দুর্বল হয় বা একটু মানুষ ইয়ে করে, সেই জায়গা থেকে উনি কি একটু স্ট্রং জায়গায়? কঠিন, উনি কিন্তু ব্যক্তিগতভাবে স্ট্রং স্ট্যান্স নিচ্ছেন। আমরা খেয়াল করবো ভারতের বিরুদ্ধে এই সরকার আসার পর একটা খুব বড় অর্জনকে আমি প্রায় বলি যে আমরা দীর্ঘদিন যে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, কেন? আমরা হাসিনাকে দিয়ে পরাধীন ছিলাম, আমরা ভারতের কাছেও পরাধীন ছিলাম, আমাদের ফরেন পলিসি বলে কিছু ছিল না। সো আমরা শেখ হাসিনাকে মানে বিদায় করার সাথে সাথে ভারতকেও বিদায় করে আমরা স্বাধীন হয়েছি, বোধটা আছে। ডক্টর ইউনূস প্রথম থেকে এইসব ক্ষেত্রে চোখে চোখ রেখে স্বাধীন দেশের মতো কথা বলছেন এবং ওনার ওই জায়গাটা আছে। আমি বরং উল্টো বলি, মানে যতটুকু হচ্ছে এটা ডক্টর ইউনূস না থাকলে আমরা আরো বড় বিপদে পড়ে যেতাম। কিন্তু যে শতভাগ উনি পেরে উঠবেন, ওই যে বলছি যে তার অন্তর্গত কিছু দুর্বলতা আছে, কিন্তু উনি আছেন বলে ওনার এই বিরাট ব্যক্তিত্বটাই আমাদেরকে এতটুকু রক্ষা করবে। ফয়সাল ভাই, আপনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। আজকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন, এবং এ উপলক্ষে দলের নেতারা আপনার আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়েছেন এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। যে একটি বিষয় আপনি শুরুর অংশেও এনেছিলেন, সেরকম একটি যেটি আমরা অনেক দিন ধরে শুনছি, যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, একই সঙ্গে সংস্কার এবং নির্বাচনের
দাবি জানিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে সংস্কার এবং নির্বাচনের ভেতরে যদি কোনো বিরোধ না থাকে, তাহলে কেন রাজনৈতিক দল, কেউ বলছে অল্প সংস্কার, কেউ বলছে বেশি সংস্কার, কেউ বলছে সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না, কেউ বলছে মৌলিক এই সংস্কারগুলো না করে নির্বাচন হওয়া সম্ভব না, বিরোধী যদি না থাকে তাহলে এই কথাগুলো কেন আসছে? দেখুন, এই সংস্কার প্রস্তাব আমরা অনেক আগেই দিয়েছি, 31 দফা। আপনি যদি 31 দফাটা একটা একটা করে পড়েন, এটার আলোকেই কিন্তু আমরা 62টা পয়েন্ট অ্যাড্রেস করেছি এবং 62টা পয়েন্টই আমাদের 31 দফার আলোকে। তো বিএনপি কিন্তু রেডি আছে তাদের যে কর্মপদ্ধতির মাধ্যমে আগামী দিনে এই সংস্কারগুলোকে করা। আমরা কেন বলছি যে সংস্কার এবং নির্বাচনের যে রূপরেখা বা নির্বাচনের ট্রাম্প বা রেলগাড়ি একসাথে চলতে পারে, এই জন্য যে আপনি যদি সমস্ত সংস্কার করতে চান আপনার বছরের পর বছর লাগবে। এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য এটা সম্ভব না। একটু আগে আমরা অফ দ্য রেকর্ড আলাপ করছিলাম কিছু ব্যাপারে, যেটা হলো দেখেন প্রতিবেশী রাষ্ট্রের যে সাহস আজকে হয়ে গেছে, এই সাহসটা কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট থাকলে হইতো না, কোনোভাবে হতো না। তাদের সাহস আজকে হয়েছে ইলেকটেড গভর্নমেন্ট না থাকার ফলে। এখন আমি যদি এই সংস্কার প্রস্তাবগুলো বা যেগুলো সংস্কার বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এগুলোকেই পুরোপুরি তত্ত্বাবধায়ক সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে এটা বছরের পর বছর লেগে যাবে। এবং এইটা কিন্তু সত্যিকার অর্থে সংস্কার পূর্ণাঙ্গভাবে করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার আসেনি। তত্ত্বাবধায়ক সরকার এসছে মৌলিক যে সংস্কারগুলো, যেগুলো না করলে চলে না, একটা সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে যে সংস্কারগুলো করা দরকার, সেগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের দিকে যেতে পারে। অন্যদিকে নির্বাচনের পরে ইলেকটেড গভর্নমেন্ট আসলে যে সংস্কার করার তো সময় শেষ হয়ে যাচ্ছে না, আমরা বিভিন্নভাবে ধীরে 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 বাকি সংস্কারগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, আমি আপনার কাছে একই টাইপের কোশ্চেন আগেও করেছি, আরও একবার একটু ক্লিয়ার হওয়ার জন্য। সেটি হচ্ছে, আপনি বলেছেন প্রতিবেশী মানে সরকারের সাহস এটা দেখানো সম্ভব হচ্ছে কারণ বাংলাদেশে অনির্বাচিত সরকার, তার মানে পাবলিক ম্যান্ডেট ছাড়া। আসলে এই সরকারকে কি অনির্বাচিত সরকার বলতে যেরকম ম্যান্ডেটবিহীন সরকার সেরকম বলা যায়? আমি সেটা বলবো না। এটা জনতা, ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানের ফসল এই সরকার। তবে যেটা জাহিদ ভাই একটু আগে বলেছেন ওইটাকে আমি ইকো করতে চাই, যে একটা ইলেকটেড গভর্নমেন্টের কনফিডেন্স খুব স্ট্রং হয়ে থাকে, যে জনগণের একটা সাপোর্ট পায়, ইন্টারন্যাশনালি একটা সাপোর্ট পায়, যে একটা ইলেকটেড গভর্নমেন্ট গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, তখন তাদের পক্ষে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা যায়। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসছে এবং তাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণই নিয়ে এসে ক্ষমতায় বসিয়েছে। বসিয়েছে কেন? বসিয়েছে হলো খুব দ্রুত একটি ইলেকটেড গভর্নমেন্ট বা একটা নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ কিভাবে যেতে পারে, এইটার জন্যই একটা টেম্পোরারি বা অ্যাডহক বেসিসে এই তত্ত্বাবধায়ক সরকারকে ছাত্র জনতা বসিয়েছে বলে। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের পরে আসবে নির্বাচনের সময়। এইটা নিয়ে আরও একটা প্রশ্ন আপনার কাছে, একই জিনিস, হয়তো একটু আপনি আরেকটু ক্লিয়ার করলে আমার জন্য সুবিধা হবে। সেটি হচ্ছে, আসলে কি প্রতিবেশী সরকারের সাহস বেড়েছে নাকি বাংলাদেশ এই প্রথম প্রতিবাদ করা শুরু করেছে, যেটা 15 বছর করেনি? এটা দুটোই আছে এখানে। একটা যেটা আমি বলেছি, যেহেতু আমরা যদি একদিকে ঠেলে দিই তাহলে আমাদের নাগরিকদেরকে বা আমাদের বিজিবিকেও কি ছোট করা হয় কিনা? না, আমরা দুটোই বলবো। আমি একদিকে মনে কষ্ট, যেটা আমি বারবার বলছি, ভারতের মনে কষ্ট যে তাদের পাপেট আর ক্ষমতায় নাই, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে দুর্ভাগ্যভাবে। মানে এত খারাপ পরিস্থিতি পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তো এইটা তাদের মনে প্রচণ্ড কষ্ট। অন্যদিকে বাংলাদেশের জনগণ এখন বুঝেছে যে বাংলাদেশ ভারত দ্বারা পরিচালিত হচ্ছে না বা আগামী দিনেও এর সুযোগ আর নেই। এই জন্য বাংলাদেশের পক্ষ সুবিধা হয়েছে এই প্রতিবাদটা করা, যেটা অতীতে আমরা করতে পারিনি। কারণ সরকার এমনভাবে বাংলাদেশকে ভারতের সাথে মিলিয়ে ফেলেছিল যে বাংলাদেশ যেন ভারতে আর একটা প্রদেশ বলে পরিচালিত হচ্ছিল।
ওকে, জাহিদ ভাই, আপনার কাছে এই পর্বে আমার অনেকগুলো প্রশ্ন। প্রথমে একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ যে 6টি কমিশনের ভিতরে সম্ভবত 4টি কমিশন তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে বা সংস্কার প্রস্তাবগুলো জমা দিয়েছে। আমরা সেখানে দেখলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তিনিও আপনাদের পক্ষ থেকে যে কাজটি আপনারা গত প্রায় 3-3.5 মাস ধরে করেছেন সেটির একটি সারাংশ বলেছে, কিন্তু সেখানে আসলে এত বেশি সংস্কারের বিষয় যা আমাদের কাছে একটু ক্লিয়ার নাই। একটু মোটা দাগে কি বলবেন যে এখন যে জায়গাটায় আমরা আছি সেখান থেকে বেসিক কোন কোন জায়গায় আপনারা প্রস্তাব করেছেন, একটু ছোট্ট করে। একটা সবার কাছে এটা অলরেডি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। ওটা ছাড়া আসলে আপনি যত যাই করুন না কেন কোনো লাভ নেই। আমাদের নির্বাচন, টেকনিক্যালি নির্বাচন কমিশন নির্বাচন করে, আমাদের সাংবিধানিকভাবে আইন আছে, এগুলোর মধ্যে প্রচুর সমস্যা আছে, তাদের শক্তি আছে এখন এক্সিস্টিং এতে, এগুলো আমরা আরও বাড়ানোর প্রস্তাব করেছি। নির্বাচন কমিশনের একটা উদাহরণ দেই, স্থানীয় সরকার নির্বাচন করা কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ার না, সরকার যদি তাকে বলে তাহলে পারবে। সো আমরা বলেছি কনস্টিটিউশনাল এটা তাকে দিতে হবে। তারপর ধরুন নির্বাচনী ব্যবস্থাপনায় সরকারের হস্তক্ষেপের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইনভলভমেন্ট, যেমন ধরুন রিটার্নিং অফিসার্স, তারা সব হচ্ছে ডিসি, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার্স সব হচ্ছে ইএনও। আমরা খুব স্ট্রংলি সাজেস্ট করছি যে নির্বাচন কমিশন তার নিজস্ব কর্মকর্তা দিয়ে রিটার্নিং অফিসার দেবে। কিছু কিছু জায়গায় মানে আছে, জাতীয় নির্বাচনে কখনো এটা হয়নি, আচ্ছা, উপনির্বাচনে হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচনে আচ্ছা, কখনো আচ্ছা, কখনো, জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত হয়নি। ওটা করবেন, এবং যদি যথেষ্ট পরিমাণ তাদের কর্মকর্তা না পাওয়া যায় তাহলে অল আদার ক্যাডার্স, মানে শুধু প্রশাসন না, আচ্ছা, অন্য ক্যাডার থেকেও হতে পারে, সেটাও করতে পারে। শুধু সেটা না, আমরা এই যে নির্বাচন কমিশন সচিব হলো, যে নির্বাচন কমিশনে একজন প্রশাসনের সচিব কেন সচিব হবে? এটা শুধু এই কমিশন না, প্রত্যেকটা কমিশনে একজন করে প্রশাসন। আমরা একটা আলাদা সার্ভিস ফর ইলেকশন কমিশন, একটা ভিন্ন সার্ভিস তৈরি হবে, ওখানে ইলেকশন কমিশনের জন্য নিয়োগ হবে, তারাই ধাপে ধাপে গিয়ে সচিব পর্যন্ত। ওই নিয়মের ভিতরে কি নির্বাচন কমিশনার নিয়োগের নিয়মও কি এটার ভিতরে থাকবে? আসছি না, ওটার মধ্যে না, এটা হলো তাদের সার্ভিস প্রশাসক। আমরা নির্বাচন কমিশনের জন্য একটা আলাদা আইন, একটু খেয়াল করি, নির্বাচন কমিশন নিয়োগ না, নির্বাচন কমিশনের জন্য একটা স্বয়ংসম্পূর্ণ আইন। ওর মধ্যে নিয়োগের একটা অংশ থাকবে, তাদের বিধিমালা, তাদের ক্ষমতা, তাদের আচরণবিধি, তাদের শাস্তি খুব ইম্পর্টেন্ট, তার পদে থাকাকালীন শাস্তি, সংবিধান কিছু কথা বলেছে, আর তিনি যদি পদের বাইরেও থাকেন, যেমন ধরুন শেখ হাসিনার সময়ে নির্বাচনে জালিয়াতি হয়েছে, 18 সালের নির্বাচন, রাতের বেলা ভোট হয়েছে, আপনি প্রচলিত আইনে অনেককেই ধরতে পারবেন, কিন্তু আপনি নির্বাচন কমিশনকে দেখবেন ধরতে পারছেন না, কারণ আমাদের এখনো সেই রকম আইনি জায়গা কঠোরভাবে নেই, স্পেসিফিকলি নেই। আমরা সেগুলো ইনক্লুড করার চেষ্টা করছি। সো এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি মনে করি। তারপর ধরুন আমাদের প্রবাসী ভোটারের জন্য এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফোকাস। আমরা খুব দ্রুত প্রবাসী ভোটাররা কিভাবে লিস্টেড হতে পারে, ভেরিফাইড হতে পারে এবং ভোট দিতে পারে, আমরা যত বেশি সম্ভব প্রবাসী ভোটার। এনআইডির ক্ষেত্রে, এনআইডির ক্ষেত্রে সোফার যা আছে সেটাই, কিন্তু ওই যে সরকার যেটা চেয়েছিল এটা সরকারের কাছে নিয়ে যাওয়া, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, না কোনোভাবেই এটা যাবে না, এটা এখন পর্যন্ত তো মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে না, এটা আইন ছিল, ওটা কার্যকর হয়নি। সো এটা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা আমরা যেটা করছি, আমরা এটাকে সাংবিধানিকভাবে, একটা সাংবিধানিকভাবে যদি ঢুকিয়ে দেন সুবিধা হলো, এটা যখন তখন চেঞ্জ করা যায় না। সো আমরা নির্বাচন কমিশনের কর্তৃত্বে কি কি থাকবে এর মধ্যে আমরা এখন এনআইডিটাও সাংবিধানিকভাবে, এটা এই মধ্যে করা যাবে না, কিন্তু আমরা এটাও সাংবিধানিকভাবে এই ক্ষমতা তাকে দেওয়ার কথা বলছি। আচ্ছা, আর আপনি এই যে নির্বাচনের এই যে নিয়োগ শুধু না, এই প্রক্রিয়াটা নিয়ে যে নীতিমালার কথা বললেন, সেটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর সাথে মানে সাপ্লিমেন্টারি নাকি এটার ভিতরে? না, আমরা এটাকে অ্যামেন্ড করছি, আমরা এটা না, এমনি নির্বাচন কমিশনের জন্য এটা আরপিও না, এটা একদম আলাদা একটা আইন। আচ্ছা, ওটা সম্পূর্ণ, এটাই আমি জানতে চাই। যেমন একটা নির্বাচন কমিশনার নিয়োগ একটা আইন করলো না গত সরকার, আইন নিয়ে সমস্যা আছে, কিন্তু কেউ কেউ ওই নিয়োগ আইনটার কথাই আবার বলছে, কিন্তু আমরা বলছি তা না, আমরা একটা কম্প্রিহেন্সিভ আইন করব যার মধ্যে সবকিছু এখানে ইনক্লুডেড থাকবে। ওই একটা আইন তার নিয়োগ থেকে শাস্তি পর্যন্ত এভরিথিং শুড বি। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে সাজেশনগুলো দিয়েছেন তার ভিতরে কি সীমানা পুনর্নির্ধারণের কোনো সাজেশন আছে কিনা? আমাদের এটার জন্য একটা আলাদা, মানে আমরা এই জিনিসটাকে গুরুত্ব দেই নাই। আচ্ছা, এতদিন পর্যন্ত আপনার ক্ষমতা যদি থাকে আপনি এইটাকে ইনফ্লুয়েন্স করতে পারতেন, আপনি বললেন নির্বাচন কমিশনই এটা করে ফেলছে। এই জিনিসটা এত সিরিয়াস, এত টেকনিক্যাল, যে এর মধ্যে শুধুমাত্র জনসংখ্যা না, এটার মধ্যে
মানে আপনার ভূপ্রকৃতি কেমন আছে, জিওগ্রাফি কেমন আছে, মানুষ কেমন আছে, কত আছে, কিভাবে আপনি ভাগ করবেন, এটা একটা স্পেশালাইজড কাজ। বিভিন্ন রকম মানুষ মিলে কাজ করে। পৃথিবীর বহু দেশে এই ডিলিমিটেশনের জন্য আলাদা কমিশন থাকে। আমরা চাইছি যে এটা আলাদা একটা কমিশন থেকে এই ডিলিমিটেশনটা হোক এবং নীতিমালা এবং নিয়মের মাধ্যমে হোক। আমি চাইলাম, ইনফ্লুয়েন্স আছে, করে ফেললাম, কারণ এটার মাধ্যমে প্রচুর নির্বাচনের ফলাফল এদিক সেদিক করা যায়। এবং আমাদের এখনকার ডিলিমিটেশনের মেজর প্রবলেমের কথা যদি বলি, আমরা ইউনিফর্ম জনসংখ্যাও করতে পারি নাই। আমাদের 2 লাখের কনস্টিটিউয়েন্সি আছে কয়েকটা, আর আমাদের সর্বোচ্চ 7 লাখ মানুষেরও মানে কনস্টিটিউয়েন্সি। মোরালেস আমরা জানি 5 লাখের মতো একটা স্ট্যান্ডার্ড, 3.5 থেকে 4, 3.5 থেকে 4 হচ্ছে অ্যাভারেজ। কিন্তু এই যে এত বড় বলা হচ্ছে অ্যাভারেজের 5% কম বা বেশি, সর্বোচ্চ 10% কম বা বেশি। সো আমাদের যদি 4 লাখ হয়, আর কোথায় 2 লাখ, অর্ধেক। আমি যদি আপনাকে 7 লাখ আমি সাভারের কথাই বলতে চাচ্ছিলাম যে সাভার আসলে সবচেয়ে বেশি ভোটার এবং এখানে যে জিতে সেও সবচেয়ে বড় ব্যবধানে জিতে। তো এইটার ক্ষেত্রে কি এরকম ধরেন এখানে 2টা হতে পারে কিনা? হতে পারে, হ্যাঁ, একদম। আমরা সেগুলোই বলছি। মানে ওই যে ডেভিয়েশনটা 5% বা ধরলাম আমরা বাংলাদেশের পার্সেন্টেজ 10%, হোয়াটএভার ইট ইজ, কিন্তু এটা এত বেশি হবে না, দ্বিগুণ হয়ে যাবে। এটা কি জেলার ভিতরে বা বিভাগের ভিতরে সীমাবদ্ধ থাকবে নাকি এটার ইমপ্যাক্ট গুলো অন্য জায়গায় পড়তে পারে? যেহেতু আমরা চেষ্টা করতে হবে সীমানা ওর মধ্যে রাখার। সম্ভব, এটা অসম্ভব। আচ্ছা, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বা এক কক্ষ সংসদ থাকবে কিনা এই জাতীয় কোনো এটা ইনফ্যাক্ট মূলত সংবিধান সংস্কার কমিশনের কাজ, কিন্তু আমরাও এটা নিয়ে যেহেতু আমাদের বক্তব্য দিয়েছি, কারণ এখানে নির্বাচনের প্রশ্ন আছে। ওইজন্যই বললাম, আমাদের এখন যে ফরম্যাটটা সংবিধান সংস্কার কমিশন দিয়েছে, আমরাও এটাকে সমর্থন করি, আমরাও এটাই বলেছি। ফলে আর আলাদা নির্বাচন লাগবে না, একটা নির্বাচনই হবে। সেই নির্বাচনের লোয়ার হাউসের ক্ষেত্রে এফপিটিপি, ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা আছে, সেই আমাদের এক্সিস্টিং সিস্টেমটা, সেটা দিয়ে হয়ে গেল। কে কত সিট পেল, নিম্নকক্ষ যেটা, হ্যাঁ, নিম্নকক্ষ। আর ওই নির্বাচনেরই ভোটের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে আপার হাউসটা হচ্ছে। সো আলাদা করে, কারণ অনেক দেশে, যেমন আমরা যদি বলি, যেমন ধরুন আমেরিকাতে 2টো হাউসেই কিন্তু সরাসরি নির্বাচন হয়। ওদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের মধ্যে হয়, আবার সিনেটের জন্য সরাসরি। ভারতে আবার না, ভারতে কিন্তু এটা পরোক্ষভাবে হয়। তো এক এক জায়গায় এক এক রকম। ইউকেতে লর্ডস আর কমন্স না, একই, ওদের আলাদা নির্বাচন হয় না, ওই নমিনেটেড হচ্ছে। আমেরিকায় হয়। তো ফলে আমাদেরও আলাদা নির্বাচন লাগবে না। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের আর নতুন কোনো চাপ নেই। যদি আপার হাউসও হয়, তারা এই সেম নির্বাচনটার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা করে আপার হাউসটা। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন শেষ করে আমরা বিরতিতে যাব। সেটা হচ্ছে, যদি আপনার নির্বাচন ব্যবস্থা, দুঃখিত, সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে হচ্ছে যে যেভাবে ভোট হয় সেভাবেই নিম্নকক্ষ হবে, উচ্চকক্ষ হবে হচ্ছে ভোটের আনুপাতিক হারে। আপনাদেরও কি একই রকম? আমাদেরও একই রকম। ওনারা একটা জিনিস এক্সট্রা যোগ করেছেন, 5টা সিট ভারতে যেমন আছে, তাদের প্রেসিডেন্টের হাতে 6টা সিট আছে সম্ভবত, আমাদের এখানে 5টা সিট প্রেসিডেন্টের হাতে থাকবে। তিনি তার পছন্দসই 5 জনকে নমিনেট করতে পারবেন। আমরা ফয়সাল আলিম ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সেটি হচ্ছে, আপনি আগেই বলেছেন যে একটি নির্বাচিত সরকার দেওয়াই এই সরকারের প্রধান কাজ, এবং সেজন্য একটি নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু সংস্কারের মধ্য দিয়ে সেই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটাই হবে কাজ, যেটি আপনার দলেরও স্ট্যান্ড। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এরকম বক্তব্যের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই বিষয়ে তার মতামত জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছেন, কেন কথাটা বললাম, কেননা কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জুলাই আগস্টের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য। তো ওই প্রসঙ্গ টেনেই প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি ঠিক এটাকে ডিনাইও করেননি, এটাকে অ্যাগ্রিও করেননি। উনি বলেছেন প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছে, অর্থাৎ অল্প সংস্কার হলে ডিসেম্বরের ভিতরে, বেশি সংস্কার হলে আপনার 2026-এর প্রথমার্ধে, সেই সময় নির্বাচনটি করার জন্য সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। তো আসলে আপনারা কি, নির্বাচন কমিশন হয়তো আপনাদের এই ডেটে প্রিপারেশন পুরোপুরি নিতে একটু কষ্টই হবে, যদিও ডিসেম্বরের ভিতরে তারা নিতে পারবে, এরকম তাদের বক্তব্য মনে হচ্ছে। বিএনপি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত? আমরা সবসময় প্রস্তুত। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের দল পরিচালনা হয়ে থাকে। বিএনপি জুলাই আগস্টের ভিতর নির্বাচন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আর যে কথাটি আপনি বললেন, আমরা আমাদের তো দাবি জানাবই। জি, নির্বাচন কমিশনার তার ভাষ্য উনি বলেছেন। তবে আমরা মনে করি যত তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচন হয় দেশের জন্য ততই মঙ্গল, এটা আমরা মনে করি। আর দলগত হিসাবে বিএনপি সবসময়ের জন্য তৈরি। আপনারা জানেন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, এবং আমরা তৈরি নির্বাচনের জন্য। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি, সেটিও আপনার রাজনৈতিক প্রশ্ন। সেটি হচ্ছে, আমরা দেখছি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান
তারপরে রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে এসে আওয়ামী লীগ এবং তার জোটের যারা তারা ছাড়া বাকি সব দল একটা প্ল্যাটফর্মে এসে একটা একটা ঐক্যের ভিতর দিয়ে গিয়েছে, কিন্তু সময় যত যাচ্ছে মনে হচ্ছে ঐক্যে ফাটল ধরছে। বিএনপি জামাতের সমালোচনা করছে প্রকাশ্যে, জামাত বিএনপির সমালোচনা করছে। আসলে এগুলো কি ভোটের রাজনীতির কারণে, না এগুলো আসলে বাস্তবতা আছে? আমি যদি একটু উদাহরণ সহই বলি, যেমন এরকম প্রশ্ন উঠছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটিকে আবার বিএনপি নিজের গায়ে নিচ্ছে, সেটার কাউন্টারও দিচ্ছে। এবং আমরা অনেক জায়গা থেকে এরকম শুনছি, হয়তো সেটি কোনো জায়গায় নামসহ দলের আসছে, কোনো জায়গায় নাম ছাড়াও আসছে, যে আসলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু আসলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটা হয়নি। তাহলে সেই দায় কি আসলে বিএনপির ঘাড়ে যায় কিনা? দেখুন, এই যে কথাগুলো যেহেতু বড় দল বললেন বিএনপি, এই কথাগুলো উঠছে, এটা আমি মনে করি আইসোলেটেড কথাবার্তা। আচ্ছা, দলগতভাবে আমরা আমাদের কাঁধে কিছুই নিচ্ছি না। যেখানে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু মানুষের যেগুলো ঘটনা ঘটেছে, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল ইনসিডেন্ট বলে আমি মনে করি। আপনারা জানেন 16 বছর ধরে বিএনপি কিন্তু রাস্তায় ফাইট করে যাচ্ছে। আমি মনে করি বিএনপি বারুদ জমা করেছিল এবং সেই বারুদে ম্যাচের কাঠি দিয়ে দেশলাই জ্বালিয়েছে 5ই আগস্টের ছাত্র জনতা। এই 16 বছরের আন্দোলন সংগ্রাম না থাকলে হঠাৎ করে 5ই আগস্ট হতো না। তো সেদিক দিয়ে বিএনপির যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দিস মুভমেন্ট, আমরা মনে করি বিএনপি যেভাবে সাফার করেছে, আমাদের লক্ষ লক্ষ কর্মী তারা সাফার করেছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে। তো বিএনপির যদি এই অবস্থা দেখতেন, আমার উত্তরবঙ্গে মাসের পর মাস কেউ বাড়িতে থাকতে পারেনি। আমরা নিজেরাই অক্টোবর মাসের 28 তারিখ থেকে আমি হিসাব করেছি 71 দিন আমার নিজের এলাকায় আমরা পালিয়ে বেড়াচ্ছি। মনের ভিতর বলে এটা কোন দেশে আসলাম, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। তো সেইটাকে সামনে রেখে বিএনপির যে কন্ট্রিবিউশন, এইটাকে আপনি খাটো করে দেখতে পারেন না। অন্যদিকে যেসব কথাবার্তা ইন্ডিভিজুয়ালি হচ্ছে, এটাকে আমরা দলগতভাবে কারো কথা বলে আমরা মনে করি না। আমরা ঐক্যবদ্ধ আছি, বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে। এবং আপনারা জানেন আমাদের নেতৃত্বে আমরা একটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে করেছি, মুভমেন্ট করেছি, এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যাবে। তবে যে কথাগুলো আপনি এমনি শোনা যাচ্ছে, যে মানুষ যেটা বলছে, এই কথাগুলো আসলে সত্যিকার অর্থে বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালি অনেকের ব্যক্তিগত মতামতেরই প্রতিফলন বলে মনে করি। এবং সামগ্রিকভাবে দলগতভাবে আমরা ঘাড়ে নিচ্ছি না। আমরা যেগুলো ইনসিডেন্ট হয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যথেষ্ট ইতিবাচক, তিনি ব্যবস্থাও নিচ্ছেন, স্টেপ নিজে উনি স্টেপ নিচ্ছেন। কিন্তু তারপরেও তৃণমূলে ঘটছে এরকম অভিযোগ আছে। এবং এইটা ঘটনাগুলো অস্বাভাবিক কিছু না। 16 বছর ধরে যে যন্ত্রণা, যে দুঃখ একটি রাজনৈতিক দল পেয়েছে, এটার বিপরীতে এগুলো সব তুচ্ছ ঘটনা বলে আমি মনে করি। আচ্ছা, এই তুচ্ছ ঘটনাগুলোও কি ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে না? দেখুন, বিএনপি মানুষের মনের মণিকোঠার পৌঁছে গেছে। আর এই যে ঘটনাগুলো, স্থানীয় পর্যায়ে ঘটনাগুলোর পিছনে মানুষ বুঝছে যে বিএনপির হাইকমান্ড কতটুকু সজাগ। শত শত নেতাকর্মীকে কিন্তু ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, অনেককে শোকজ করা হয়েছে, এমনকি বিএনপির ভাইস চেয়ারম্যানদেরও শোকজ করা হয়েছে, অনেক বড় বড় নেতাকেও শোকজ করা হয়েছে। তো এইটা জনগণ বুঝতে পারছে যে বিএনপি অ্যাজ এ পার্টি, তাদের নির্দেশনা কত স্ট্রং, তাদের স্টেপ কত স্ট্রং। সুতরাং আমি মনে করি এটা ভোটের রাজনীতিতে কোনো এফেক্ট করবে না। জনগণ
বিএনপিকে সমর্থন দেবে এবং আগামী দিনে জয়যুক্ত করবে। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই আপনি আলোচনার ভিতরে একটা বিষয় আনলেন, যেটি আমরা বিএনপির অনেক নেতাকে দেখেছি, ছাত্র দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে আমাদের 500-র মতো বা 100 কতজন বা এরকম, মানে গোটা বিএনপি সব মিলে 500-র উপরে শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, এরকম একটি কথা বলা হচ্ছে। আপনারাও বললেন যে 15 বছর ধরে আপনার অনেক নির্যাতন, ডেফিনেটলি সবচেয়ে বড় সাফারারের জায়গায় বিএনপি আছে, বিএনপি এবং জামাত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। জুলাই প্রোক্লামেশন যদি হয়ও, সেখানে এই রাজনৈতিক দলগুলোর অবদান নিশ্চয়ই অস্বীকার করা হবে না, কিন্তু আমরা ক্রেডিটের রাজনীতিকে আমাদের ঐক্যকে ফাটল ধরাচ্ছে কিনা? আমি মনে করি মোটেই না। যদি আপনি বাস্তবতা চিন্তা করেন, জি, এটা তো যেটা আমি একটু আগেই বললাম, 16 বছর ধরে বিএনপি বারুদ জোগাড় করেছে এবং 5ই আগস্ট ম্যাচলাইয়ের কাঠি জ্বালিয়েছে ছাত্র জনতা। এই জিনিসটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সুতরাং ক্রেডিট নেওয়ার ব্যাপার না। আপনি জানেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জি, এই টোটাল মুভমেন্টটাকে উনি নেতৃত্ব দিয়েছেন। উনি কিন্তু প্রথম এই 16 বছর ধরে নেতৃত্ব দিয়ে এসছেন এবং 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে ওনার নেতৃত্বেই ছাত্র জনতা, যারা বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমে এসছে। আপনি এমনকি দেখেছেন যে 3-4 তারিখে যে অভূতপূর্ব সারা গোটা বাংলাদেশ ব্যাপী হয়েছে, এটার পিছনে তো বিএনপির অবদান বা বিএনপির যে লিডারশিপ, এটা অনস্বীকার্য। এবং আমি মনে করি একই সাথে বিএনপি এই লিডারশিপটা দিয়ে এসছে বলেই ছাত্র জনতার পক্ষে এই রাস্তায় নেমে আসা এটা সম্ভব হয়েছে। ওকে, আমরা একটু জাহেদ ভাই, আমি কোনো ক্ষেত্রেই কাউন্টার কোশ্চেন না, জাস্ট একটু জানার জন্য, সেটি হচ্ছে যে কখনো আমরা শুনি কেউ মাস্টার মাইন্ড, কখনো শুনি কেউ থিঙ্ক ট্যাঙ্ক, কখনো শুনি আমাদের সবচেয়ে বেশি শহীদ, কখনো শুনি আমরা সবচেয়ে বড় স্টেক, কখনো শুনি আমাদের নেতৃত্বে হয়েছে, কখনো শুনি যে আমরা ভেতরে থেকে দিক নির্দেশনা দিয়েছি। এগুলো কি আসলে ঐক্যের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে? আমি মনে করি ফেলবে, এবং এটা ফেলবে না, এটা অলরেডি ফেলেছে। এবং আমরা গণ অভ্যুত্থানের যে বেনিফিটটা পাওয়ার কথা ছিল সেটা না পাওয়ার পরিস্থিতিতে চলে গেছি আমরা। এবং আমি রাগঢাক না করে যদি বলি, এটা প্রাথমিকভাবে স্টুডেন্টদের দিক থেকে শুরু হয়েছে। যেমন ধরুন ছাত্র জনতার অভ্যুত্থান, জি, মানে যে আপনি ছাত্র আলাদা করছেন, মানে জনতার মধ্যে কি ছাত্র নেই? অবশ্যই আছে, কিন্তু খেয়াল করে আপনি শুরুতেই কিন্তু ছাত্র শব্দটা আলাদা করে, কারণ তারা যে লিডিং এ ছিল এটা বলতে চাচ্ছে। হ্যাঁ, তার মানে ক্রেডিট নিচ্ছেন, মানে আপনি লিড করছেন, আপনি ক্রেডিট নিচ্ছেন। সো শুরু হয়েছে কিন্তু তখন থেকে। তারপর মাস্টারমাইন্ড, এবং আমাদের প্রধান উপদেষ্টারও একটা খুব বড় ভুল আছে। তিনি রীতিমতো আমেরিকাতে জাতিসংঘে গিয়ে তিনি যেভাবে বিল ক্লিন্টনের সামনে একজন উপদেষ্টাকে, তখন তার বিশেষ সহকারী ছিলেন, এভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, এবং এর পরবর্তীতে যেটা হলো এটাই কন্টিনিউ করেছে, এবং এই ধরনের একটা অ্যাটিটিউড স্টুডেন্টদের মধ্যে আসলো। এবং তখন অনিবার্যভাবেই যেটা হয়, একটা অ্যাকশন হলো, এটা রিঅ্যাকশন হয়। তখন বিএনপিও চিন্তা করলো যে তারা কি করেছে না করেছে তাদের সেটা বলা দরকার আছে মানুষের সামনে। এবং জামায়াতের ক্ষেত্রে একই টেন্ডেন্সি। এখন এসব হতে হতে জামাতের কৌশলটা একটু ভিন্ন লাগছে, তারা ডিরেক্ট ক্রেডিট নিতে যাচ্ছে না, কিন্তু অন্য কেউ এসে তাদের পক্ষে কথা বলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমি ধারণা করি যে এটাও তাদের এক ধরনের সেটেলমেন্ট। আমি এখন যদি স্পষ্টভাবে বলি, জামায়াতের তো এই টেন্ডেন্সি আছে, তারা তো তাদের কৌশল, সেটা তাদের ব্যাপার, এটা মানুষ কিভাবে নেবে। কিন্তু তারা তো ছাত্রলীগ হিসাবে শিবির ছিল, মানে ছাত্রলীগের কমিটিতে ছিল। তো সুতরাং যারা অন্য কেউ এসে বলছেন, তারাও অন্য কেউ কিনা, নাকি তারা তাদেরই লোক, আপনি আসলে বলতে পারবেন না। এই দলটার কৌশলের কারণে এটা এত বেশি অস্পষ্ট, ঝাপসা। যদিও যে দলটার নামের সাথে ইসলামী আছে, সেই দলটা এত ঝাপসা হওয়ার কথা ছিল না, এই দলটা একদম পরিষ্কার হওয়ার কথা ছিল। তো যাই হোক, এই ঘটনা যখন ঘটলো, এখন এই বিভেদটা তৈরি হয়েছে। মানে বিভেদ কিছুটা দ্বিমত আসলে হতোই। শেখ হাসিনা পতনের পর প্রত্যেকের তো নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব এজেন্ডা আছে, প্রত্যেকেই ক্ষমতার চেয়ারটা চায়। আমি কিন্তু এটা খুব পজিটিভ অর্থে বলছি। আগে কমন এজেন্ডা ছিল, এখন প্রত্যেকে, হ্যাঁ, এবং চেয়ারটা এখনো কমন এজেন্ডা আছে, চেয়ারটা চায় সবাই। সমস্যা হচ্ছে আমরা একসাথে চাই, এবং চেয়ার চাওয়ার মধ্যে কোনো সমস্যার কিছু নেই। আমরা প্রায় দেখি, আপনি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেন, হ্যাঁ আমি ক্ষমতায় যাওয়া। সো প্রত্যেক দলই ক্ষমতার ওই চেয়ারটায় যেতে চায়। ইভেন আমার কাছে মনে হলো যে ছাত্ররাও মনে করছে এই কিছুদিনের মধ্যে দল তৈরি করে তারাও ওই ক্ষমতার চেয়ারে বসবে। এই জিনিসগুলো এখন পরস্পরের মধ্যে, ঠিক আছে, ওই প্রতিযোগিতাও ফাইন, কিন্তু ওই যে বিভেদটা, এবং এখন যেহেতু বিপদটা যে জায়গায় দাঁড়িয়েছে, আমি যদি স্পষ্টভাবেই বলি, বিএনপির দল হিসেবে তার যে সাইজ, তার যে সক্ষমতা, একটা সাধারণ অ্যাকসেপ্টেবল ইলেকশনে বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি পাবে বলে ধারণা করি। এটা বলা কঠিন, কারণ আমাদের যে ইলেকশন বহুদিন হয় নাই, কিন্তু তারপর আমাদের পারসেপশন এরকম আছে। তো এখন তাহলে বিএনপিকে যদি ঠেকাতে হয়,
তাহলে অল্টারনেটিভ কিছু লাগবে। এই এই জিনিসগুলোই এখন আসলে মাঠে আসতে শুরু করেছে, এগুলোই আমাদের জন্য অ্যালার্মিং। এই হচ্ছে মূল সংকটের জায়গা। এখন একটু ডিপে কোশ্চেনটা হয়ে যায় যে বিএনপির মানে অল্টার যদি থাকে, সেটা থাকতেই পারে, শূন্যস্থান তো শূন্য থাকবে না, কিন্তু সেটা কি ক্রিয়েট করার কোনো চেষ্টা হচ্ছে? আমি জানি না, এইভাবে আর্টিফিশিয়াল কোনো ক্রিয়েশন হয় না। এবং আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের ভাইয়া বিএনপির মানুষ, কিন্তু আমাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই মুহূর্তে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো দল নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক। একটা গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকে এবং কাজ করে এই চ্যালেঞ্জের ওপরে। এই জন্যই কি বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায়? বিএনপি চায় অবশ্য, এখন আর বলে না, কিন্তু আমি জানি না বিএনপি আওয়ামী লীগকে কেন চায়, বা আওয়ামী লীগের ব্যাপারে, নিষিদ্ধের ব্যাপারে তাদের অন্তত শক্ত অবস্থান নেই। হ্যাঁ, ওই নিষিদ্ধের ব্যাপারেই বলি। আমি ধারণা করি এটা বিএনপির চাইতেও আসলে এখন গ্লোবাল যে সিনারিও পরিস্থিতি, আমি একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ স্পষ্টভাবে বলেছেন বিদেশি দূতাবাসগুলো চাপ আছে। তার মানে শুধু ভারতও না, আরো সাম আদার কান্ট্রিজ যারা এই চাপটা দেয় বলে আমি ধারণা করি। তো যেটা বলছিলাম, এখন এই বিরোধী বিএনপি নিজেও চাইছে তা না, ওনার জায়গা থেকে উনি আসলে চাইবেনই ওনার বিরোধী যত দুর্বল থাকুক ততই ভালো, উনি তত সহজে নির্বাচন জিতে যাবেন, পার করবেন। মানে আমি তো যাই দেখি যে মানে ফেয়ার একটা ইলেকশনে খুব সম্ভাবনা আছে যে বিএনপি 3/4 সিট পেয়ে বসে আছে। সো এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং। তো যেটা বলছিলাম, কিন্তু আবার এর মানে এই না যে আমাকে জোর করে কাউকে এনে বিরোধী হিসাবে বসাতে হবে, নানান রকম কারসাজি করে, নানান রকম এজেন্সি, নানান কিছু করে। এগুলো কোনোদিন সাস্টেইনেবল কিছু হয় না। বিএনপি যদি এবার জেতে ক্ষমতায় যাবে, বিএনপি ভুল করবে, বাংলাদেশের মতো একটা দেশ চালানো সোজা না, ভুল করবে, বিএনপির কিছু মানুষ অপরাধও করবে। আমি বিশ্বাস করি বিএনপি অনেক পরিবর্তিত হয়েছে, বিএনপির চেয়ারপারসনের পরিবর্তন আমি খুব ক্লিয়ারলি দেখি। তারপরও এত বড় একটা দল, এর মধ্যে বহু মানুষ আছে আসলে নানান রকম স্বার্থের হিসাবেই এসছে, তারা করবে। তো তখন কিন্তু আপনার রাজনীতির পথ খুলবে, সেটা জামায়াত হোক, স্টুডেন্টদের দলটা হোক, তারা কিন্তু সেটাকে ক্যাশ করতে পারবে, তারা সেটাকে ক্যাপিটালাইজ করতে পারবে। তারপরে নির্বাচনে তারা এটাতে একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এভাবে ধৈর্য ধরে এগোতে হবে, কোনো আর্টিফিশিয়াল অল্টারনেটিভ দেশের ক্ষতি করবে। আমার একদম শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বলছিলেন যে ঐক্যের ফাটলের জায়গা থেকে, এবং বিএনপির ক্ষেত্রে অনেক আলোচনা হয়েছে, জামাতের ক্ষেত্রে হয়েছে, আমার প্রশ্নটা ঠিক এই জায়গা থেকে যে আমাদের এই ঐক্য থাকবে হয়তো জাতীয় ইস্যুতে বা একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব ইস্যুতে, জাতীয় স্বার্থের ইস্যুতে, কিন্তু প্রথম অংশ প্রশ্নের যে আপনার রাজনীতিতে এখন যে সবাই কথা বলছে এবং অন্য রাজনৈতিক দলকে মানে অনেক কিছুই বলছে, সেটি কি রাজনৈতিক বিউটিও হতে পারে কিনা, বা এটি এখন যেহেতু কথা বলার স্পেস তৈরি হয়েছে, কিন্তু সেইটা দিয়ে কি আমরা বড় বিভেদের দিকে যদি যাই তাহলে পতিত সরকারের প্রতি সিম্প্যাথি চলে যেতে পারে কিনা? সিম্প্যাথি আসতে টেক হিউজ অ্যামাউন্ট অফ টাইম। আওয়ামী লীগ কত বছরের জন্য কবরস্থ হয়েছে আমি জানি না, আমরা ভুল না করলেও ফরএভার কবরস্থ থাকবে, কিন্তু সহসা না। আমরা যত কিছুই করি না কেন, মানে ধরুন আমি একটা উদাহরণ দিই, একটা ভিডিও আপনি দেখেছেন কি না আমি দেখতে পারি নাই, মানে আমাকে এটা ছড়িয়ে বেরিয়েছে, যাত্রাবাড়িতে পুলিশের কিছু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের গুলি করে হত্যাকাণ্ডের ভিডিও। এর বেশিক্ষণ দেখা যায় না, অনেক না আমি পারি নাই সত্যি, আমি সাম সেকেন্ডস দেখার পর আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছি। তো এই ডকুমেন্টগুলো তো আমাদের সামনে আছে, এই ব্রুটালিটি মানুষ বলবে না। আওয়ামী লীগের আসলে ভবিষ্যৎ দেখি না, কিন্তু যেটা বিপদ সেটা হচ্ছে ইউনিটি থাকতেও হবে না, আমাদের সবাই এক কথা বলবো কেন, তাহলে দুনিয়ার সব দেশ মানে সব দল একই হয়ে যায়। কিন্তু কোর জায়গা আপনি যেমন বললেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব, যেমন একই সাথে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আমরা কেউ ম্যানিপুলেট করব না। আমি ক্ষমতায় না আসলেও করবো না, আমি যদি 10 সিটও পাই তারপর আমি কারো সাহায্য নিয়ে এটাকে 15 বানানোর চেষ্টা করব না, 20 বানানোর চেষ্টা করব না, আমি চাপ দিয়ে কোনো এজেন্সিকে দিয়ে ওই দলের থেকে ভেঙে লোক নিয়ে আসবো না। এগুলো কতগুলো খুব কোর। আপনি যদি ডেমোক্রেসি মানেন, আপনি যদি গণতন্ত্র চান, এই কয়েকটা বেসিক জিনিস আপনাকে মেনে নিয়ে এই জায়গায় কিন্তু আপনি দ্বিমত করতে পারবেন না। এরপর দেশের নানান পলিসি নিয়ে দ্বিমত করবেন, এটাই নিয়ম, সারা পৃথিবীতে রাজনৈতিক দল তৈরি হয় এই কারণে। কিন্তু ওই জায়গাগুলোতে যদি আমরা ডেভিয়েশন দেখি, এটা বিপদ তৈরি করবে। আমি ইদানিং ইভেন নির্বাচনী প্রক্রিয়াটাকেও ঠিকঠাক রাখা হবে কিনা, নির্বাচনী প্রক্রিয়ায় যে ট্রানজিশন আছে সেটা ঠিকঠাক মতো হতে দেওয়া হবে কিনা, আমার কিছু টেনশন ইদানিং হচ্ছে এসব নিয়ে। ওকে, অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান এবং ফয়সাল আলিম, আপনাদের দুজনকেই, এবং সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। আমরা শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কখনো দেখেছি একনায়কতন্ত্র, কখনো দেখেছি
সামরিক শাসন, তারপরে 90-এর পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি সংসদীয় গণতন্ত্র, যেটি একটি 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেটিও আসলে এদেশের জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, কারণ সেটির মাধ্যমে যখন একটি সরকার বারবার ক্ষমতায় এসেছে তখন সেই সরকারকে একেবারে মানুষ রাজপথে থেকে রক্ত দিয়ে পরিবর্তন করেছে, যে কারণে নতুন দিনের বাংলাদেশের সামনে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ আছে, জন আকাঙ্ক্ষাও রয়েছে, ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা দিনে দিনে বাড়ছে। একদিকে যেমন রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ কাজ করবে, ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোর ভিতরে যেমন বিভেদ, বিভাজন কিংবা তাদের মতের পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের ইস্যুতে সবাই একসঙ্গে কাজ করব। বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন, এটিকে আরও শক্তিশালী হবে। তার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র হবে টেকসই, বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।